বলো তো তুমি আজকে কতটুকু খুশি? তো ওই খুশির পরিমাণটা কি তুমি সংখ্যা দিয়ে বলতে পারবা? টাইপ ওয়াইজ করার কোনো বিকল্প নাই। তিনটা জিনিস বলতেছে, এই তিনটা জিনিসকে আয়ত একক ভেক্টর বলতেছে। সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের ফিজিক্স প্রথম পত্র ভেক্টর এর প্রথম ক্লাস লেকচার 1। তো সবাইকে স্বাগতম আমাদের ফিজিক্স ভেক্টর ক্লাসে। এবং আমাদের এটা আজকে প্রথম ক্লাস, যেহেতু আমরা কিছু ছোটখাটো বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা আসলে ফিজিক্স যখন পড়বো আমরা কিভাবে পড়বো বা আমাদের পড়ানোর স্টাইলটা কিরকম, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা যারা এখন পর্যন্ত যারা আমার সাথে ছিলে বা বর্তমানে যারা যুক্ত আছো, তোমরা সবাই জানো যে আমরা আসলে ফিজিক্সটা তোমাদের কিভাবে পড়িয়ে থাকি। তো তারপরও যারা জানে না বা তোমরা যারা জানো তাদেরকে আবার বুঝিয়ে বলার জন্য আমরা একটু আলোচনা করব। তো আমরা ফিজিক্সকে মেইনলি দুইটা পার্টে পড়বো। ফিজিক্সে একটা পার্ট হচ্ছে তোমার থিওরি পার্ট, আর একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট। তা আমরা ফিজিক্সটা যখন পড়বো তখন আমরা থিওরি আর ম্যাথমেটিক্যাল পার্ট, এই দুইটা পার্টকে আলাদা আলাদা করে পড়বো। কেন পড়বো এটা তোমরা জানো অনেকেই, যে আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন দেখা যেত যে আমাদের বইগুলোতে তোমার থিওরিটা খুব সুন্দরভাবে লেখা থাকে বা যতটুকু লেখা থাকে থাকে, কিন্তু আমরা যখন প্রবলেম গুলো সলভ করতে যাই, ধরো আমরা বোর্ড কোয়েশনে যখন যাবো, বোর্ড কোয়েশনে দেখতে পারি কি যে আমি বইয়ে যা পড়ছি ওই বইয়ের কিছু বোর্ড কোয়েশনে নাই। তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই। তো তখন আমাদের কি করতে হয়, যে আমরা দেখি যে যে বোর্ড কোয়েশনের কিছু কিছু কোয়েশন থাকে একদম কমন, যে কোয়েশন গুলো একদম মানে প্রত্যেকটা বোর্ডে খুব বেশি আসে। তো ওই রিলেটেড কোয়েশন গুলো আমরা বেশি সলভ করি এবং চেষ্টা করি ওইগুলা থেকেই পরীক্ষাতে দেওয়ার জন্য। তারপরে অনেকের ভাগ্য খারাপ হলে ওইগুলো আসে না, আবার ভাগ্য ভালো থাকলে চলে আসে। তো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করব। তো তোমরা যারা অলরেডি আছো আমাদের সাথে, তোমরা সবাই জানো আমরা হচ্ছে টাইপ ওয়াইজ ফিজিক্সটাকে পড়ে থাকি, ম্যাথমেটিক্যাল পার্টটা। তো যখন আমরা 9-10-এ পড়ছি তখন পুরো বইয়ের থিওরিটাকে শেষ করছি, তো তারপর হচ্ছে টাইপ ওয়াইজ সলভ করছি। কিন্তু ফিজিক্সে ইন্টারে যখন আসবো, ইন্টারে এসে ফিজিক্সে এইভাবে সলভ করলে তোমার মনে থাকবে না। অর্থাৎ তুমি যখন দেখবা যে একটা অধ্যায়, তারপরে তুমি ভেক্টর অধ্যায়টা শুরু করলা, ভেক্টর অধ্যায়ের থিওরি পার্টটা শেষ করে তখন তুমি যদি আবার এসে ম্যাথমেটিক্যাল পার্ট ধরো, তাহলে দেখা যাবে এই তুমি শুরুর দিকে যে থিওরি গুলা পড়ছো ওই সবগুলো মোটামুটি একদম শেষ হয়ে গেছে, মানে ভুলে গেছো আর কি। তো যার জন্য আমরা 9-10-এ যেটা করতাম, যে পুরো অধ্যায়ের থিওরি পার্টটা শেষ করে ম্যাথমেটিক্যাল পার্টটা ধরতাম, ওই কাজটা আমরা এখানে করব না। এখানে আমরা কি করব, একটা টপিক পড়ব, ওই টপিক রিলেটেড আমরা যে টাইপটা করছি আমাদের শীটের মধ্যে, ওই টাইপ থেকে আমরা প্রবলেম সলভ করব। ধরো আমরা যদি একটু ভেক্টরের এই অধ্যায়টা নিয়ে আলোচনা করি, এখানে আমরা টোটাল 7টা টপিক রাখছি থিওরি পার্টের। এই 7টা টপিকের ধরো আজকে আমি তোমাকে টপিক 1 পড়াচ্ছি, যে ভেক্টরের শ্রেণীবিভাগ ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ভেক্টর শ্রেণীবিভাগ, এটার মধ্যে আবার অনেকগুলা ছোট ছোট টার্ম আছে, ছোট ছোট জানার বিষয় আছে, যেগুলা আমরা থিওরি পার্টের মধ্যে শেষ করে এখান থেকে আমরা যে ইয়াগুলা পাবো, সূত্রগুলা পাবো বা যে কনসেপ্টটা পাবো, ওই কনসেপ্ট রিলেটেড যে প্রবলেম গুলা আছে, ওই প্রবলেম গুলাকে আমরা যে টাইপে নিয়ে আসছি ওই টাইপের প্রবলেম গুলা সাথে সাথে সলভ করে ফেলবো। অর্থাৎ ধরো তুমি যখন এখানে তুমি ভেক্টরের মান বা ভেক্টর রাশির প্রকাশগুলো পড়বা, বা তুমি ধরো অবস্থান ভেক্টরটা পড়বা, তো ওই রিলেটেড আমাদের কোশ্চেন আছে, টাইপ ওয়াইজ কোশ্চেন আছে। তো ওই ধরো এটা হচ্ছে ভেক্টরের মান পড়তেছো, ওই ভেক্টরের মান আমাদের টাইপ ওয়াইজ কোশ্চেনের শীটের মধ্যে টাইপ 1 এর মধ্যে আছে মনে করো। তাহলে আমরা এই টপিকটা পড়ার পর সাথে সাথে ওই শীটে চলে যাব, শীটে গিয়ে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ গুলা প্রবলেম সলভ করবো আর কি। তো এভাবে আমরা একসাথে দুইটা প্যারালালি আগাবো। তো এই আলোচনার মূল তাৎপর্য বা মূল সারমর্ম এটাই, যে আমরা যখন ফিজিক্সটা পড়বো অবশ্যই ফিজিক্সের ম্যাথ গুলা টাইপ ওয়াইজ করবো, কারণ টাইপ ওয়াইজ ছাড়া প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে পড়ার বিকল্প কোনো রাস্তা নাই। তো তুমি অবশ্যই খেয়াল করবা তুমি যার কাছেই পড়ো যেন ওই ম্যাথ গুলা অবশ্যই টাইপ ওয়াইজ করো। শুধু ফিজিক্স না, ফিজিক্স হায়ার ম্যাথ দুইটাই।
টাইপ ওয়াইজ পড়তে হবে। তো চলো আমরা আর কথাগুলা না বাড়াই, আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা যদি আমরা খেয়াল করি আমাদের যে প্রথম টপিকটা হচ্ছে ভেক্টরের শ্রেণী বিভাগ ও স্থানাঙ্ক ব্যবস্থা। তো ভেক্টরের শ্রেণীবিভাগ ও স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে টপিক গুলো আরো আছে, মানে ওই টপিকটার আন্ডারে যে ছোট ছোট আরো অনেকগুলো টার্ম বা কনসেপ্ট গুলো আছে, আমরা এখানে এটা লিখে দিছি। প্রথমেই আসতেছে আমাদের রাশি। আমরা আজকে রাশি নিয়ে পড়াশোনা করব। তোমরা 9-10 অবশ্যই পড়ে আসছো যে রাশি কাকে বলে বা রাশি কি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি। তো ব্যাপারটা কিরকম, তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বয়স কত, তুমি বললা যে ভাই আমার বয়স তো 16 বছর। এই যে তুমি তোমার বয়সটাকে একটা সংখ্যায় বা একটা মানে তুমি প্রকাশ করতে পারতেছো, এই জন্য এটা হচ্ছে একটা কি রাশি, অর্থাৎ বয়সটা হচ্ছে কি একটা রাশি। সেম ভাবে বয়স, সময়, বেগ, বর, স্মরণ, ত্বরণ, যত কিছু তুমি শব্দগুলো শুনছো ওই সবগুলাই কি রাশি। তো রাশি না কোনটা, আমি তোমাকে সেম ভাবে জিজ্ঞেস করলাম বলো তো তুমি আজকে কতটুকু খুশি, তো ওই খুশির পরিমাণটা কি তুমি সংখ্যা দিয়ে বলতে পারবা? এটা তো বলা যাবে না। তো যখন তুমি এই কোনো একটা কিছুকে বা কোনো একটা বিষয়কে তুমি সংখ্যার সাহায্যে বা মানের সাহায্যে বলতে পারতেছো না, তখন ওই বিষয়টা আর কি থাকে না, রাশি থাকে না। তো রাশিকে আমরা যদি ভাগ করি, রাশি হচ্ছে দুইটা জিনিসের উপর বেস করে ভাগ হবে। একটা হচ্ছে নির্ভরশীলতার উপর বেস করে, নির্ভরশীলতা। একটা হচ্ছে নির্ভরশীলতার উপর বেস করে, আরেকটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে বা দিকের উপর বেস করে, দিক। তুমি যখন নির্ভরশীলতার উপর বেস করে বলবা, অলরেডি তোমরা জানো যে যেই রাশিগুলা অন্যের উপর নির্ভরশীল না, আবার যে রাশিগুলা অন্যের উপর নির্ভরশীল, এই দুই ক্যাটাগরির নির্ভরশীলতা আছে। তো ওইটা তো আমরা সবাই জানি যে মৌলিক রাশি আর কি যৌগিক রাশি। মৌলিক রাশি কারা? যারা অন্যের উপর নির্ভরশীল না। আর যে সকল রাশি অন্যের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে কি রাশি? যৌগিক রাশি। তো আমরা মৌলিক রাশি কয়টি জানি? মৌলিক রাশি হচ্ছে, মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি 7টি। ওই 7টি মৌলিক রাশি দ্বারা যে রাশিগুলা নতুন নতুন রূপ নিবে ওইগুলো হচ্ছে কি আমাদের যৌগিক বা লব্ধ রাশি। এগুলো আমাদের 9-10 পড়া। আমরা নির্ভরশীলতার উপর যে রাশিগুলো আসতেছে ওই রাশিগুলা নিয়ে কোনো পড়াশোনা করব না আমরা। ওকে, দেখো তাহলে আমরা ভেক্টরের শ্রেণী বিভাগটা এখানে লিখে নিলাম যে ভেক্টরকে আমরা 3টি জিনিসের উপর বেস করে শ্রেণী বিভাগ করব। একটা হচ্ছে মানের ভিত্তিতে, এটার অবস্থান অর্থাৎ এটা বিন্দু ও অবস্থানের ভিত্তিতে, এবং এটা কোন প্রকৃতির, এই প্রকৃতির উপর ভিত্তি করে। আমরা যদি মানের দিক থেকে দেখি, ভেক্টর হচ্ছে 4 ধরনের। একটা শূন্য ভেক্টর, সঠিক ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। শূন্য ভেক্টর আমরা একসাথে সংজ্ঞাগুলো একটু শুনে নিই। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের তোমার মান শূন্য তাকে বলা হবে শূন্য ভেক্টর। যেমন তোমাকে আমি একটা ফুটা দিলাম, এটা যদি একটা ভেক্টর হয়, এখানে এই ভেক্টরের কোনো মান নাই, এটা একটা শূন্য ভেক্টর। এবং এটা কিন্তু কোনো আদি প্রান্ত এবং শেষ প্রান্ত, ধরো আমরা তো 9-10 ভেক্টরের ক্লাসে দেখছি যে ভেক্টরটা যদি আমরা একটা জ্যামিতিক আকারে দেখি, একটু করে আবার দেখবো, এটা হচ্ছে কি আদি বিন্দু এবং এটা হচ্ছে কি শেষ বিন্দু। এটা হচ্ছে আদি বিন্দু এবং এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো ভেক্টরের ক্ষেত্রে, মানে শূন্য ভেক্টরের ক্ষেত্রে এই আদি বিন্দু বা পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিছুই থাকবে না, এটা পুরোটা একটা ফুটার মধ্যে চলে আসবে বা একটা বিন্দুর মধ্যে চলে আসবে। এই জন্য ভেক্টরের মান কি শূন্য এবং এর কোনো দিক নাই। ঠিক আছে, তাহলে এই ভেক্টর আরেকটা নাম আছে, এটা মনে রাখবা, হচ্ছে নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ফার্স্ট সেমিস্টারে এই পরীক্ষাতে এই এমসিকিউটা আসে যে নিচের কোনটি শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য থাকে এগুলো হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, সঠিক ভেক্টর তার উল্টা, যে ভেক্টরের মান থাকবে তাকেই বলা হবে কি সঠিক ভেক্টর। যেমন আমি লিখলাম 4i, হ্যাঁ, এটা একটা সঠিক ভেক্টর, অর্থাৎ এখানে একটা মান আছে। তুমি এখন জিজ্ঞেস করতে পারো ভাই আইটা আবার কি? আমরা আইতে আসতেছি, আইতে একক ভেক্টর। ওই আই মানে কি আমরা সব দেখব। ঠিক আছে, তাহলে সঠিক ভেক্টর কোনটা? যেই ভেক্টরের
মান আছে তাকেই বলা হচ্ছে সঠিক ভেক্টর। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর এবং এর একটা নির্দিষ্ট দিক থাকবে। সঠিক ভেক্টরের কিন্তু নির্দিষ্ট দিক থাকবে, কারণ ভেক্টর রাশি মানে কি দিক আছে। সমস্যা কোথায়? শূন্য ভেক্টরের, এর কোনো নির্দিষ্ট দিক নাই। ওকে, একক ভেক্টর, যে ভেক্টরের মান 1, একক ভেক্টরকে প্রকাশ করা হয় ছোট হাতের এ দিয়ে উপরে একটা ক্যাপ দিবা বা টুপি দিলা, এটাকে বলা হচ্ছে একক ভেক্টরের প্রকাশ। তো একক ভেক্টর কোনটা? যে ভেক্টরের মান 1, অর্থাৎ 1 একক, তাকে বলা হবে একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরটা তোমার ওকে, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মানটা হচ্ছে কি তোমার, আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থাগুলো একটু দেখি, যে আমরা জানি কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটা অক্ষ থাকে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই যে তিনটা অক্ষ আছে, মানে অক্ষ আছে, এই তিনটা অক্ষ বরাবর তিনটা মান ধরা হয় বা তিনটা একক ধরা হয়, ওইগুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। যেমন এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে এবং জেড অক্ষের দিকে কি ধরা হয়? কে ধরা হয়। এই আই জে কে এগুলাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। ওকে, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরটা কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা সবাই বুঝি, যে এটা ধরো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলো প্রত্যেকটার ধনাত্মক দিকগুলা নিলাম, ঠিক আছে। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, প্রত্যেকটা অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর গুলাকে কল্পনা করি, ওইটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর, ঠিক আছে। এখন এটা আর একটু কিভাবে ভালোভাবে বোঝা যায়, আমরা কোথায় লিখবো এটা? ধরো এই পাশটা আমরা মুছে দিই। আয়ত একক ভেক্টরটার সংজ্ঞাতে কি বলতেছে, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এর ধনাত্মক দিকগুলোর দিকে, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটার যে ধনাত্মক দিকগুলো আছে, ওই ধনাত্মক দিক বরাবর যে একক ভেক্টর গুলোকে ধরা হয় বা মনে করা হয়, ওইগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। ওইগুলা কি কি? আই জে কে, এটা হচ্ছে সংজ্ঞা। এখন আসলে এটা বুঝি কিভাবে। ধরো তোমার এখানে কি আছে, একটা বিন্দু আছে, তুমি এই বিন্দুতে যাবা, তাহলে এই বিন্দুতে যাইতে হলে কি করবা? ধরো তুমি এই বিন্দুতে যাইতে হলে এদিকে 1 2 3 4, চার দিকে হাঁটলা, মানে 4 একক হাঁটলা। এদিকে 1 2 3 4 5, 5 একক হাঁটার পর তুমি বিন্দুটা পালা। তাহলে এই প্রত্যেকটা ঘরকে যদি তুমি এক্স মনে করো, তাহলে একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, তাহলে এক্স এর দিকে কি 4x, তাহলে 4x, এবং প্লাস ধনাত্মক দিকে 1 2 3 4 5, প্রত্যেকটা ওয়াই অক্ষের দিকে, এটা প্রত্যেকটা গড়কে যদি ওয়াই মনে করো, তাহলে একটা ওয়াই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়াই আছে, তাহলে 5y। এটাকে যদি এ বিন্দু মনে করি, তাহলে ওই এ বিন্দুটা হচ্ছে কোথায় আছে? এক্স এর দিকে 4 গড় এবং ওয়াই এর দিকে কি গড়? 5 গড় উপরে আছে। এই যে এক্স অক্ষের দিক দিয়ে প্রত্যেকটা গড়কে আমরা এক্স মনে করতেছি, আয়ত একক ভেক্টর হচ্ছে বলতেছে যে না, এই প্রত্যেকটা গড়ের মান হচ্ছে এক্স এর দিকে আই, ওয়াই এর দিকে প্রত্যেকটা গড়ের মান হচ্ছে জে, এবং জেড অক্ষের দিকে প্রত্যেকটা গড় হচ্ছে কি কে। তাহলে এই যে আই জে কে, এই যে তিনটা জিনিস বলতেছি, এই তিনটা জিনিস কি আয়ত একক ভেক্টর বলতেছে। এবং প্রত্যেকের মান কত? প্রত্যেকের মান হচ্ছে একটা গড়। ওই একটা গড়ের মান কত? 1। ওই এক একক, একক মানে কি? এটা মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি মনে করলাম এগুলো হচ্ছে ধরো মিটার, তাহলে প্রত্যেকটা গড়ের মান কত? 1 মিটার করে। ওই 1 মিটার করে তাহলে কি আয়ের মান, ঠিক আছে। তাহলে আই জে কে এগুলোর মান কত? 1। এবং এককটা কি হবে ওইটা তুমি প্রশ্নে যেরকম থাকবে এরকম আর কি। তো আমরা বুঝতে পারছি যে আয়ত এককটা কি। আয়ত মানে আয়ত একক ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গড়গুলো আছে, ওই গড়গুলোর মান, যে মানটা বলা হচ্ছে, ওই মানগুলোই হচ্ছে আয়ত একক ভেক্টর। ওই মানগুলা কি কি? ওই মানগুলো হচ্ছে এক্স এর দিকে আই, ওয়াই এর দিকে জে এবং জেড এর দিকে কে। তুমি বলতে পারো ভাই জেড অক্ষটা কোথায়? আবার জেড অক্ষ হচ্ছে তোমার বাসার কর্নারটা। ধরো তুমি যদি তোমার রুমের কর্নার দিকে দেখো,
দেখবা যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতায় 3টা জিনিস আছে। ওই 3টা জিনিসের দিকে তুমি যদি দেখো, এটাকে তুমি x অক্ষের সাথে তুলনা করতে পারো, এটা হচ্ছে y অক্ষের দিকে তুলনা করতে পারো, এবং উপর দিকে যেটা ওইটাকে z অক্ষ তুলনা করতে পারো। ধরো তোমার রুমের মানে এটা হচ্ছে তোমার রুমের ফ্লোর, তো এখান থেকে একটু উপরে এই পর্যায়ে ধরো এই বিন্দুতে আমি আঙ্গুলটা ধরলাম, এই বিন্দুতে একটা মাছি আছে। তাহলে এই মাছির কাছে তোমার যাওয়ার জন্য তুমি কি করবা? এইদিকে প্রথম 4 ঘর আসবা, তারপর উপর দিকে 5 ঘর, তারপর আবার উপরের দিকে ওইটাতে কয় ঘর হাঁটবা? আরো ধরো এখানে 3-4 ঘর আছে। তাহলে এই যে এখান থেকে এই দূরত্বটা আসলা, এই যে এই দূরত্বটা এখান থেকে আসলা, এই যে খাড়া দূরত্বটা, এটা হচ্ছে তোমার কি অক্ষ? জেড অক্ষ। তাহলে তুমি এখানে যদি একটা কলম বসায় দাও, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এই কলমটা হবে জেড অক্ষ। এখন তুমি বলো, এই কলমটা কি তোমার খাতায় আঁকাতে পারবা? এই কলমটা তো আর খাতায় আঁকানো যাবে না। এই জন্য আমরা জেড অক্ষটাকে এইভাবে লিখি, যাতে মনে হয় যে না, এটা উপরের দিকে মনে হয় খারাপ অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে জেড অক্ষের ধনাত্মক দিক। এদিকে কে কাজ করবে? কে কাজ করবে? এইদিকে কে কাজ করবে? এদিকে আই, আর এদিকে কি? জে। তাহলে আয়ত একক ভেক্টরটা কি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই 3টা অক্ষের ধনাত্মক দিকে যেই একক ভেক্টর গুলোকে কল্পনা করা হয় সেগুলো হচ্ছে কি, বা যে একক ভেক্টর গুলোকে আমরা ধরি সেগুলো হচ্ছে কি আয়ত একক ভেক্টর। ওইগুলা কি? এক্স এর দিকে আই, ওয়াই এর দিকে জে এবং জেড এর দিকে কে। ঠিক আছে? ওকে, আয়ত একক ভেক্টর গেল। এবার আমরা আসি বিন্দুর সাহায্যে। যদি আমরা বলি যে বিন্দু ও অবস্থানের ভিত্তিতে ভেক্টর কয় ধরনের, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অবস্থান ভেক্টর আর একটা হচ্ছে সরণ ভেক্টর। তো অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে বিন্দুর অবস্থান নির্দেশ করে, মানে যে ভেক্টরটা কি করে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন কিছুর অবস্থান নির্দেশ করে, তাকে বলা হয় কি? অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরটা তুমি কিভাবে বের করবে, এর উপর আমাদের একটা টাইপ আছে, টাইপ 1। আমরা এই টপিকটা করার পর আমরা টাইপ 1 এর ম্যাথ গুলাতে চলে যাব। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরটা কি করে, নির্দেশ করে, তাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা যদি একটু গ্রাফ দিয়ে বুঝি, বা আমরা একটু যদি ছক্কাগুজ দিয়ে বুঝি, এটা কিভাবে হবে? ধরো এখানে কেউ একজন দাঁড়ায় আছে, এটা হচ্ছে এ বিন্দু। ওই এ বিন্দুতে তুমি যাইলা কিভাবে? 1 2 3 4, এটা হচ্ছে 4 একক। তুমি গেলা এদিকে উপরের দিকে 1 2 3 4 5, তাহলে উপরের দিকে 5 একক গেলা। তার মানে এক্স এর দিকে 5 একক গেছি, মানে কি এইদিকে হচ্ছে 4i আসছি। এক্স এর দিকে 4 একক মানে কি 4i, এবং ওয়াই এর দিকে 5 একক গেছি মানে কি 4j গেছি। একটু আগে আমরা বুঝলাম যে এদিকে আই, উপর দিকে জে, তার মানে এদিকে 4 গড় মানে কি 4i গড়, আর উপর দিকে 5 গড় মানে কি 4j গড়, মানে 4j মানটা। তাহলে এ বিন্দুর যে অবস্থানটা, আমরা যদি এখানে তার বিন্দুটার মান দিই এখানে 4,5, ওই 4,5 বিন্দুটা হচ্ছে কি একটা অবস্থান ভেক্টর। তাহলে ওই ভেক্টর, এটাকে যদি আমরা একটা ভেক্টরের সাহায্যে তুলি, তাহলে কি হবে? a is equal to 4i plus 5j, এগুলোর উপর একটা টুপি দিতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? এখন আসো সরণ ভেক্টর কি, সরণ ভেক্টরটা বুঝি। ওকে, তাহলে কোন কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হচ্ছে সরণ ভেক্টর। এটা আবার কি? আমরা আবার তাহলে গ্রাফটা লাগবে। তাহলে আমরা কি করলাম? ধরো এ বিন্দুতে একজন দাঁড়ায় ছিল, এখানে ছিল 5,6 বিন্দুটা, সে এ বিন্দু থেকে সে বি বিন্দুতে চলে গেল। তাহলে তার ওইখানে আমরা বিন্দুটা হিসেব করে দেখলাম, ওইখানে বিন্দুর মানটা কত? যে এদিকে হচ্ছে ধরো 7, উপরের দিকে মনে করো 10। তাহলে এ থেকে সে বি তে যে গেছে, এই রাস্তাটা হচ্ছে তার কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তাহলে আমরা এ থেকে বি এই রাস্তাটাকে বলতে পারি কি? অবস্থান ভেক্টর। কারণ কি এটা হচ্ছে কি যে অবস্থান ভেক্টরের, সরি সরণ ভেক্টর, কি বলতেছি, মানে এ থেকে বি এর যে রাস্তাটা, এটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরের পরিবর্তন। দেখো এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর। তাহলে এই এইটাতে একটা বস্তুর অবস্থান, এই বস্তুটা এখান থেকে পরে এখানে গেল, এই যে তার পরিবর্তনটা, অবস্থান ভেক্টরের যে তার পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা হচ্ছে কি তার
সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরের মানটা আমরা কিভাবে বার করবো? দেখো, আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিই, তাহলে এটা এটা মনে করো, সরি, সমকোণী ত্রিভুজ কেন আঁকাবো? আমরা এটা যদি একটা মূল বিন্দু সাপেক্ষে তুলনা করে, ধরো মূল বিন্দুটা হচ্ছে এখানে, একটু নিচে আঁকাই। এটা যদি মূল বিন্দু হয়, ও বিন্দুটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই উ থেকে এ, উ থেকে বি আমরা যোগ করলাম। দেখো, এই দুইটা কি ও থেকে এর কি দিক, এটা হচ্ছে ও থেকে বি এর দিক। তা আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি থেকে, যেটা আমরা কি করছি 9-10 শিখছি, যে ত্রিভুজ বিধি অনুসারে এটা কি করতে পারে, যেহেতু এ থেকে সে বি তে গেছে, তার দিকটা এদিকে দিয়ে দিলাম। ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি লিখবো, ও থেকে এ যোগ এ থেকে বি ইজ ইকুয়াল টু কি হবে, ও বি। এটা হবে না? তার সরণ ভেক্টর কোনটা নির্দেশ করতেছে, এ বি। তাহলে এ বির মানটা তুমি কি বার করবা, যে এ বি ইকুয়াল ও বি মাইনাস ও এ। এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, সরি সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরের মানটা তাহলে তোমার কি হবে, আমরা যদি এখান থেকে দেখি এর মানটা কি, এটাকে ভেক্টরে যদি প্রকাশ করি 5i প্লাস 6j, এবং বি ভেক্টরের মানটা কি 7i প্লাস 10j। তাহলে এই দুইটা মানকে আমরা এটার মধ্যে বসায় দিই, তাহলে তোমার উবির মান, উবির মানই হচ্ছে এই বি এর মান। তাহলে উবির মানটা যদি আমরা বসাই 5i প্লাস 10j মাইনাস উ এর মান, উ এর মানটা কি 5i প্লাস 6j, প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে মানটা কত হয়, 2i প্লাস 10 মাইনাস 6 প্লাস 4j। এই যে এ বি ভেক্টরের মানটা আসলো, এটাই হচ্ছে এ বি এর বা ওই বস্তুর সরণ ভেক্টর, মানে সরণ ভেক্টর রাশিটি। ঠিক আছে? তো এখান থেকে এটাকে কিভাবে সংখ্যায় প্রকাশ করবো, অর্থাৎ শুধু স্কেলারে প্রকাশ করব, দিক রাখবো না। দেখো, আই মানে কি বোঝাচ্ছে, এক্স এর দিক। যে মানে কি বোঝাচ্ছে, ওয়াই এর দিক। তার মানে আই যে যেখানে আছে, এটা কি বোঝাচ্ছে, এটা দিক বোঝাচ্ছে। তো 4 এটা একটা স্কেলার রাশি, শুধু 4। যেমন তোমার বয়স 4, শুধু 4, এটা একটা কি রাশি, স্কেলার রাশি। এই 4 এর সাথে যদি আই বসে, যে রিয়াজ ভাই 4 আই এ আছে, তার মানে 4 আই এ আছে মানে কি, ও বিন্দু থেকে 1 2 3 4 4 একক দূরে আছে, কোন দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে ওই আই দিয়ে কিন্তু এক্স অক্ষের দিক বোঝাচ্ছে। তাহলে এটা কি রাশি হয়ে গেল, ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে কোন সংখ্যার সাথে যখন আই জে কে এগুলো থাকবে, তার মানে এটা কি রাশি বোঝাচ্ছে, ভেক্টর রাশি বোঝাচ্ছে। খেয়াল রাখবো কথাগুলো। ওকে, তাহলে আমরা এখন যেটা করলাম, বিন্দু ও অবস্থানের ভিত্তিতে যে অবস্থান ভেক্টর ও সরণ ভেক্টর আছে, এই দুইটা জিনিস বুঝে গেলাম। এবং এই দুইটা জিনিসের উপর বেস করে আমরা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ গুলা করবো। তো আমরা একটু এটার সংজ্ঞাগুলো দিয়ে নেই, দিয়ে আমরা কি করব, ভেক্টর রাশির প্রকাশটা পড়বো। এবং এই ভেক্টর রাশির প্রকাশটা পড়ার সাথে সাথে আমরা কি করব, টাইপ 1 এর ম্যাথ গুলা সলভ করে নিব। টাইপ 1 এর ম্যাথ গুলা কিরকম হবে, এই যে আমরা এখন যে ম্যাথটা করলাম, এই টাইপেরই ম্যাথ গুলা হবে। ঠিক আছে, খুব ইজি। আমরা আমাদের যে শীটটা আছে, বা শীট বলতে কি, আমাদের যে প্র্যাকটিস বুক বা প্রশ্ন, টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক আছে, ওইটা আমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব। তোমরা হচ্ছে একটু দেখে নিও, এবং হোমওয়ার্ক গুলো আমরা যেগুলো দিব এখান থেকে করে নিও। আচ্ছা, এবার দেখো আমরা কি পড়বো, স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কি, যে ভেক্টরের পাদবিন্দু তুমি কোথায় হবে এটা তুমি ইচ্ছা মতো পছন্দ করে দিতে পারো। যে ভেক্টরটার পাদবিন্দু কি, তুমি কোথায় বসবে, এটা তুমি তোমার পছন্দ মতো করে দিতে পারো। যেটা পাদবিন্দু স্বাধীন, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। যেমন ধরো একটা গরু, এটা, এই গরুটাকে তুমি একটা রশি দিয়ে বেঁধে রাখছো, এই বিন্দুটা হচ্ছে মনে করো পাদবিন্দু, যেটার সাথে বেঁধে রাখছো। তো আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু। তাহলে এটা হচ্ছে পাদবিন্দু। এই পাদবিন্দুটা যদি খোলা হয়, ধরো গরুটাকে তুমি ছাইড়া দিলা, তার মানে কি ওই রশির এই মাথাটা কোথাও ফিক্সড না, এই মাথাটা কারোর সাথে বাঁধা, মানে আটকায় নাই। তো তখন এটাকে বলা হচ্ছে কি, স্বাধীন ভেক্টর। যদি আমরা এই খুঁটিটাকে বসায় দিই, তাহলে এই গরুটা কি করতে পারবে, যেখানে যাক এই খুঁটিটা কি করে রাখবে, তাকে ধরে রাখবে। তাহলে যখন তার পাদবিন্দুটা স্বাধীন না, ইচ্ছা মতো বসানো যাবে না, ইচ্ছা মতো পছন্দ করা যাবে না, তখন তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরের একটা সুন্দর উদাহরণ হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা কি পড়ছি, অবস্থান ভেক্টরের মধ্যে পড়ছি প্রসঙ্গ কাঠামোর
মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে মূল বিন্দুটা কিন্তু অবস্থান ভেক্টরটা কি করে, মানে ধরে রাখে। সবসময় আমরা কি করি অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য, যেমন এটা একটা অবস্থান ভেক্টর এ বি, এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা কি করি গ্রাফে মূল বিন্দুর সাপেক্ষে তুলনা করি। তাহলে উ এ এটা একটা অবস্থান ভেক্টর, আবার উ বি এটা হচ্ছে আরেকটা অবস্থান ভেক্টর। সবকিছু কি হিসাব হবে, ও এর সাথে হিসাব হচ্ছে। উ মানে কি মূল বিন্দু, তাহলে যেখানে এই পাদ বিন্দুটা কি না ফিক্সড না, বা সরি মূল বিন্দুটা হচ্ছে বা পাদ বিন্দুটা ফিক্সড, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, এবং যেখানে ফিক্সড না সেটা হচ্ছে কি ভেক্টর, স্বাধীন ভেক্টর। এবার আসলে সমরেখ ভেক্টর কি। সমরেখ আমরা 9-10 এর হায়ার ম্যাথের আমরা যখন 11.3 অর্থাৎ ইয়ার অঙ্কগুলা করতেছিলাম, সরলরেখার অঙ্কগুলা, তার 3 নাম্বার 11.3 এর মধ্যে একটা সমরেখা পাইছিলাম। যে সমরেখা ভেক্টর কোনগুলা, যখন কতগুলা বিন্দু একটা বিন্দুতে মানে একটা রেখাতে অবস্থান করে, তাহলে সবগুলা বিন্দু কি হয়, সমরেখ হয়। তাহলে সমরেখ ভেক্টর কোনটা, সমরেখ ভেক্টর হচ্ছে যদি কতগুলো ভেক্টর পরস্পর সমান্তরালে থাকে বা একটার উপর দিয়ে আরেকটা থাকে। ধরো এটা একটা ভেক্টর, এটার উপর দিয়ে আরেকটা ভেক্টর চলে যাচ্ছে, হুম, তাহলে এই ভেক্টর দুটো হচ্ছে পরস্পর একটি সরলরেখা দিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা সমরেখা ভেক্টর। অথবা একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের সমান্তরালে হয়, তখনও সেটা সমরেখা ভেক্টর। কিভাবে, ধরো এটা যেহেতু সমান্তরালে আছে, তাদের মধ্যবর্তী কোণ কত আছে, 0 ডিগ্রি, তাহলে এটাকে ওইটার উপর স্থাপন করলে এটা কিন্তু বসে যাবে। তো যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা পরস্পর যখন সমান্তরালে আছে, তখন তাকে কি বলা হচ্ছে, সমরেখা ভেক্টর বলা হচ্ছে। আচ্ছা দেখো, এখন আমরা এখানে কতগুলা ছবি দিছি, ছবিগুলা একটু মুছে নিই। আচ্ছা এখানে দেখো আমরা কতগুলো এখানে ছবি দিছি, যে তুমি যদি আমরা একটু কি বলতেছিলাম সমরেখা ভেক্টর। সমরেখা ভেক্টরটা কি ছিল, যে কতগুলো ভেক্টর যদি পরস্পর সমান্তরালে থাকে, যেমন এখানে এ আর বি সমান্তরাল, সি আর ডি সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারি, এখানে এ বি পরস্পর সমরেখা বা সি ডি পরস্পর সমরেখা ভেক্টর। কিন্তু এ আর সি কি সমরেখা না, এ আর সি পরস্পর সমরেখা ভেক্টর না, এটা আমরা বলতে পারি। তারপর সদিশ ভেক্টর আছে। সদিশ শব্দের অর্থ হচ্ছে, সদিশ ভেক্টর মানে কি সমান্তরাল, সমান্তরাল ভেক্টর। তাহলে কতগুলো সমজাতীয় ভেক্টর যদি পরস্পর সমান্তরালে থাকে, তাহলে তারা সমরেখা মানে সদিশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। তাহলে দেখো এ আর বি পরস্পর কিন্তু সমান্তরাল ভেক্টর, সদিশ ভেক্টর। তাহলে সি আর ডি পরস্পর সদিশ ভেক্টর। দেখো এ আর বি পরস্পর সদিশ ভেক্টর। দেখো এটা কিন্তু বড়, বিটা কিন্তু ছোট, তাহলে কি হয়েছে, সমস্যা নাই, এ আর বি সমান্তরাল ভেক্টর বা সদিশ ভেক্টর। সদিশ ভেক্টরে বলে না যে মানও সমান হতে হবে। কিন্তু আমরা যখন এটাতে যাব, সমান ভেক্টর, এখানে আরেকটা টপিক আছে সমান ভেক্টর। আচ্ছা আমরা যদি যখন বলবো যে সমান ভেক্টর কাকে বলে, তখন আমরা বলবো যে কতগুলো ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় এবং যদি তারা একই দিকে কাজ করে, তখন তাকে বলা হবে সমান ভেক্টর। যেমন দেখো এই ভেক্টরটা যদি 5 মান হয়, এটাও 5, তাহলে এই এ আর এই বি এই দুইটাই কি সমান, এবং তাদের দিক ও দিকও সমান্তরাল, তাহলে এ আর বি পরস্পর কি সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কাকে বলে, কতগুলো ভেক্টরের মান এবং দিক যদি একই হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলা হবে। এবং মান এবং দিক যদি উল্টা হয়, মান ধরো সমান কিন্তু দিক যদি উল্টা হয়, যেমন ধরো দুইটাই মান 5, ধরো এটার মান যদি 5, এটার মান যদি 5, এবং এটার দিক দেখো এদিকে, এটার দিকে এদিকে, তাহলে এটা হচ্ছে কি ভেক্টর, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। কি ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কাকে বলে, কতগুলো সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি উল্টা হয়, তাহলে তাদেরকে কি বলা হবে, বিপরীত ভেক্টর। বিসদৃশটা কি, অর্থাৎ তাদের যদি মানে কতগুলো ভেক্টর যদি পরস্পর কি করে, বিপরীত দিকে ক্রিয়া করে। এই যে এটা ধরো এই দুইটা ছবি, যে তাদের মানও দেখো সমান না, আবার দিকও কিন্তু উল্টা, মান সমান হওয়া যাবে না। তাহলে বিসদৃশ ভেক্টরটা কি, অসমমানের কতগুলো ভেক্টরের দিক যদি পরস্পর কি হয়, বিপরীত হয়। হ্যাঁ, অসদৃশ মানে অসমমানের দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে কি বলা হচ্ছে, বিসদৃশ ভেক্টর। তো এবার আসো বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা এবার দেখো বিপ্রতীপ ভেক্টরটা কি। বিপ্রতীপ ভেক্টরটা হচ্ছে, ধরো কতগুলো ভেক্টর ধরো একই দিকে কাজ করতেছে, কতগুলো সমান্তরাল ভেক্টর একই দিকে কাজ করতেছে, কিন্তু তাদের যে মানটা, মানটা হচ্ছে একটা আরেকটার উল্টা। ধরো এটা একটা এ ভেক্টর, এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, হ্যাঁ, এই এ ভেক্টরটা এদিকে কাজ করতেছে,
আবার আরেকটা ভেক্টর ধরো আমি এটা পি দিলাম, এটা হচ্ছে বি ভেক্টর, এটাও এদিকে কাজ করতেছে, তাহলে তারা কি পরস্পর সমান্তরাল না? অর্থাৎ আই এর দিকে কাজ করতেছে না? ঠিক আছে, আই এর দিকে কাজ করতেছে। এটার মান হচ্ছে ধরো 7, তাহলে এটার টোটাল ভেক্টরটা কি দাঁড়ালো? 7i। আর এটার মান ধরো 1/7i। ঠিক আছে, দেখো তারা দুইজনেই আই এর দিকে কাজ করতেছে, সমান্তরালে কাজ করতেছে, কিন্তু তাদের যে মানটা, ওই মানটা হচ্ছে কি একটা আরেকটার উল্টা। হ্যাঁ, একটা 7 হলে আরেকটা কি 1/7। তো এরকম যদি হয় যে তাদের কতগুলো সমান্তরাল ভেক্টর বা সমজাতীয় কতগুলো সমান্তরাল ভেক্টর যদি মানটা তাদের কি হয়, বিপরীত সংখ্যা হয়, তাহলে তাদেরকে কি বলা হবে? বিপরীত ভেক্টর বলা হবে। তো এই ছিল আমাদের ভেক্টরের শ্রেণী বিভাগ। আমরা এখন কি করব, আমাদের ভেক্টরের শ্রেণী বিভাগের পর আমরা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশটা পড়ব। এই ভেক্টর রাশির প্রকাশ থেকে আমরা টাইপ 1 এর ম্যাথে চলে যাব। ঠিক আছে, ওকে। তো আমরা লাস্ট একটা কথাই বলবো যে ফিজিক্স যখন পড়বো, ফিজিক্স হায়ার ম্যাথ, আমরা ওই অঙ্কগুলা করার টাইপ ওয়াইজ করার কোনো বিকল্প নাই। অবশ্যই টাইপ ওয়াইজ করতে হবে। তুমি টাইপ ওয়াইজ যদি না করো, তাহলে একটা অধ্যায়ের যে প্রপার, মানে যে প্রপার কি হয় প্রিপারেশনটা হয়, ওই প্রিপারেশনটা তোমার হবে না। তো সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।